দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি তানিয়া হারুন। এতক্ষণ দেখছিলেন অন্যান্য শিরোনামগুলো। চলে যাব পুরো খবরে। সংবিধানে আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার পক্ষে বিএনপি, আর বিপক্ষে দলীয় প্রধানমন্ত্রী হতে পারবেন না এমন প্রস্তাবের। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক চলাকালে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, রাষ্ট্রের সাংবিধানিক নাম পরিবর্তন চায় না তারা। এছাড়া বিএনপি চায় স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক না থাকুক, বাড়ানো হোক রাষ্ট্রপতির ক্ষমতা। রোববার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনায় বসে বিএনপি। জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠকে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয় ঐকমত্য কমিশনের নেতৃত্বে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বৈঠকে সংবিধান সংস্কার, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ নিয়ে প্রায় 5.5 ঘন্টা আলোচনা হয়। বিকেল 6:45 বৈঠক শেষে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের বিধান রাখার পক্ষে বিএনপি। যদি কেয়ারটেকার সরকার ইন প্লেস হয়, যেটা হয়েছে, এবং যদি ফ্রি ফেয়ার নিউট্রাল ইলেকশন আমরা এনশিওর করতে পারি থ্রু ইলেকশন কমিশনকে স্বাধীন সত্তা হিসেবে কাজ করতে দিতে পারি আমরা, তাহলে পরে যে ভোটের মাধ্যমে যে পার্লামেন্ট নির্বাচিত হবে সেখানে মনে করতে হবে জনগণ তাদেরকে চায়। এক ব্যক্তি পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, তবে বিরোধী দিয়ে আবার প্রধানমন্ত্রী হতে পারবেন এমন বিধান চায় বিএনপি। দলীয় প্রধান সরকারের প্রধানমন্ত্রী হতে পারবেন না এমন প্রস্তাবে দ্বিমত জানিয়েছে বিএনপি। সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ 5 বছরের পক্ষে দলীয় অবস্থান জানায় দলটি। পার্টি প্রধানের ক্ষেত্রে যে ওনারা একই ব্যক্তি হতে পারবেন বলে প্রস্তাব দিয়েছে, এখানে আমরা এটা ওপেন রাখতে বলেছি, যেটা অপশনটা পলিটিক্যাল পার্টির এবং মেজরিটি পার্টি অব দি পার্লামেন্টের অপশনটা রাখা উচিত। কারণ সেই মেজরিটি পার্টি পার্লামেন্টের সংসদীয় দলের নেতা, সেটা অন্য বিষয়, সেটা পার্লামেন্টের ভিতরের বিষয় না। আর পার্টির যে চিফ, তিনি প্রাইম মিনিস্টার হতে পারবেন না, এই প্র্যাকটিসটা তো তেমন আমরা দেখি না। সংসদের উচ্চকক্ষে 100 আসন এবং সংরক্ষিত নারী আসনে 50 থেকে বাড়িয়ে 100 করার পক্ষে মত দিয়েছে দলটি। সংসদের সংশোধনী গৃহীত হলে বর্তমানের 50 এবং প্লাস আরো 50 নিয়ে যে 100 গঠিত হবে, সেই 400 সদস্য বিশিষ্ট সংসদে বিষয়গুলো বিস্তারিত আলোচনা করে কোন পদ্ধতিতে তার পরবর্তী সংসদে নারীদের নির্বাচনটা আর আসন নির্বাচনটা হবে, সেটা তখন সংসদে বিস্তারিত আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ঐকমত্য কমিশনকে কোনো কিছু চাপিয়ে দিতে নয়, বরং বিএনপি তাদের ইতিবাচকভাবে সহযোগিতা করতে চায়। দেশ এবং জনগণের স্বার্থ চিন্তা করে যা সঙ্গত, যা সর্বাপেক্ষা উত্তম, তেমন কিছুই হওয়া উচিত, তেমন কিছুই করা উচিত। এর আগে গত বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির প্রথম দফা বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী মঙ্গলবার আবার কমিশনের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব, আওয়ামী লীগের বিচার করবে বিচার বিভাগ, উদ্যোগ নিতে হবে সরকারকে, মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার বিকালে গুলশানে গণ অধিকার পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। সবাই প্রস্তাব জমা হয়েছে এবং সেই বিষয়গুলো বিবেচনা করে কোথায় কোথায় ঐক্যমত হয়েছে সেটা নির্ধারণ করার জন্য 1 সপ্তাহ বেশি সময় লাগার কোনো কারণ নেই, এবং সেটা নির্ধারণ করে যেখানে ঐক্যমত হয়েছে সেই ঐক্যমতের পরিপ্রেক্ষিতে জাতীয় সনদ সই করে নির্বাচনের দিনকাল ঘোষণা করা অত্যন্ত প্রয়োজনীয়। আর ডিসেম্বরের মধ্যেও সময় লাগার কথা আমি ব্যক্তিগতভাবে মনে করি ডিসেম্বর পর্যন্ত যাওয়ারও দরকার হয় না। দ্রুত নির্বাচন করে সাংবিধানিক প্রতিষ্ঠান নষ্ট করার কোনো সুযোগ দেবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সিএসির দফতরে বৈঠক শেষে একথা বলেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট আসার আগে ইসিকে নির্বাচনী রোডম্যাপ না দেওয়ারও আহ্বান জানায় এনসিপি। বিগত আওয়ামী লীগ আমলে নির্বাচনে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে বিচারের দাবি জানানো হয়েছে। ঐকমত্য কমিশনের সাথে ধারাবাহিক বৈঠক চলছে রাজনৈতিক দলগুলোর, যেখানে ঘুরে ফিরে আসছে সংস্কার আর নির্বাচন প্রসঙ্গ। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা আগেই জানিয়েছে অন্তর্বর্তী সরকারও।
এমন প্রেক্ষাপটে এবার নির্বাচন কমিশনের সাথে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠকে বসল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। রবিবার বেলা 12:30টায় নির্বাচন ভবনে আসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। প্রায় 2 ঘন্টা বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এনসিপি নেতারা। সিইসির সঙ্গে হওয়া আলোচনার নানা বিষয় তুলে ধরেন তারা। ঐক্যমত কমিশনের রিপোর্টগুলো যখন ফাইনাল হবে আসবে এবং সেখানে নির্বাচন কমিশনের প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানে ওনারা পাঠাবে। ওইখান থেকে সিদ্ধান্ত হওয়ার পরে আমরা ওই সিদ্ধান্তগুলোর কথা বলছি, যে সিদ্ধান্তগুলো তারা পাঠাবে যাতে ওইগুলা বাস্তবায়ন হয়। মন্তব্য করার ক্ষেত্রে কমিশনকে আরও সতর্ক থাকার কথা বলেন নাসির উদ্দিন পাটোয়ারি। ইলেকশন যদি করতে হয় তাহলে সুন্দর একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে গত 15 বছর আর এই নির্বাচনের মধ্যে পার্থক্যটা কি থাকলো? আমরা সেই বিষয়গুলো যাতে নতুন একটি সুন্দর সিস্টেম আসে সে বিষয়ে কথা বলেছি এবং ওনারা সম্মত হয়েছেন, বিবেচনায় রেখেছেন। ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট আসার আগে নির্বাচনী প্রস্তুতির সুযোগ নেই। দ্রুত নির্বাচন করে সাংবিধানিক প্রতিষ্ঠান নষ্ট করার সুযোগ দেয়া হবে না বলেও জানান এনসিপি নেতারা। রিপোর্টের উপরে আমাদের ব্যক্তি বা কারো প্রতি কোনো অবজেকশন কোনো কিছু নাই। সাংবিধানিক প্রতিষ্ঠানটা আমরা চাই ঐক্যমত কমিশনের রিপোর্ট অনুযায়ী হোক। গত 15 বছরে যারা নির্বাচনে অনিয়মের সঙ্গে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনারও দাবি জানায় এনসিপি। সাংবিধানিক প্রতিষ্ঠানটা আমরা চাই ঐক্যমত কমিশনের রিপোর্ট অনুযায়ী হোক। সজল দাস, নিউজ 24, ঢাকা। শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, নানা কারণে স্বীকৃতির সেই উদ্যোগ সফল হয়নি মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার এনসিপি ও খেলাফত মজলিসের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ যেন ব্যর্থ না হয় এই বিষয়ে কাজ চলছে। কোনোভাবেই বাংলাদেশের ফ্যাসিবাদী শক্তিকে প্রবেশের সুযোগ দেয়া হবে না। এই বিষয়ে সবাই ঐক্যবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই গণহত্যা একটি রাজনৈতিক হত্যাযজ্ঞ, দলগতভাবেই আওয়ামী লীগ এতে নেতৃত্ব দিয়েছে বলেন এনসিপি আহ্বায়ক। দর্শক, যে কোনো মুহূর্তে শেখ হাসিনার জুলাই আগস্ট গণহত্যার তদন্ত শেষ হবে এমনটি জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জানান, প্রায় 200 গুমের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জড়িত থাকার প্রমাণ হাতে পেয়েছে প্রসিকিউশন। তবে জুলাই আগস্টের গণহত্যা ছাপিয়ে ট্রাইব্যুনালের এজলাসে উঠে আসে আসামিদের হ্যান্ডকাপ বিতর্ক। নাইম আল জিকর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। জুলাই আগস্টের গণ আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, যাতে মৃতের সংখ্যা দাঁড়ায় প্রায় 1,500-এ, যাদের 12 থেকে 13% শিশু। নির্মম ওই হত্যাযজ্ঞের বিচার শুরু হয় ট্রাইব্যুনালে। সেই ধারাবাহিকতায় কঠোর নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুসহ 19 জনকে। এ সময় নিরাপত্তার কড়াকড়ি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান আসামিরা। কয়েকজন আসামি, বিশেষ করে হাসানুল হক ইনু সাহেব, শাহজাহান খান সাহেব এবং জিয়াউল আহসান সাহেব, তারা খুবই আনরুলি আচরণ করেছেন। এদেরকে ধমক দিয়েছেন, গালাগালি করেছেন, হুমকি দিয়েছেন, নির্বংশ করার কথা বলেছেন। এই আসামিদের পক্ষ থেকে নিরাপত্তার ঝুঁকি আছে, তারা আনরুলি আচরণ করতে পারেন বা অন্য কোনো সমস্যা তৈরি করতে পারেন। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ তারা করবেন, এটাই ট্রাইব্যুনাল বলে দিয়েছে। চিফ প্রসিকিউটর জানান, যে কোনো সময় শেষ হবে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা জুলাই আগস্টের গণহত্যা মামলার তদন্ত। যেটা একটা রাষ্ট্রীয় সিদ্ধান্তে সুপিরিয়র রেসপন্সিবিলিটির মাধ্যমে হাসিনা নির্দেশ দিয়েছিলেন, তার মন্ত্রী পরিষদ, তার পুলিশ বাহিনী সেটা ক্যারি আউট করেছে। সে কারণে এটা ক্লিয়ারলি মানবতা বিরোধী অপরাধ। সেই মানবতা বিরোধী অপরাধের সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে শেখ হাসিনা বা অন্যান্য যে সমস্ত আসামিরা আছেন তারা তাদের পজিশন অনুযায়ী সেই মামলায় অভিযুক্ত হচ্ছেন এবং সেই অনুযায়ী তদন্ত রিপোর্ট দাখিল হবে। এদিন ওবায়দুল কাদের সহ জুলাই আগস্টে গণহত্যা মামলায় জড়িত 45 জনের তদন্ত প্রতিবেদন 20 জুলাইয়ের মধ্যে দাখিলের সময় বেঁধে দেয় ট্রাইব্যুনাল। আর প্রসিকিউশন জানায় 2-1 দিনের মধ্যে অন্য মামলার তদন্ত শেষ হবে। নাইম আল জিকো, নিউজ 24, ঢাকা। গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও আয়না ঘরের কারিগরদের কঠোর শাস্তি চায় ভুক্তভোগীদের সংগঠন মায়ের ডাক। হাইকোর্ট প্রাঙ্গণে মানববন্ধনে তারা 6 দফা দাবি তুলে ধরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর স্মারকলিপি দেয়। মায়ের ডাকের মানববন্ধনে সংহতি জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দ্রুতই এর বিচার করা উচিত। বছর যায় বছর আসে, কিন্তু গুমের শিকার স্বজনরা আর ফেরেন না।
বিচারের দাবিতে হাইকোর্টের মাজারের সামনে মানববন্ধন করছেন গুম বিরোধী সংগঠন মায়ের ডাক। কারো বাবা, কারো ভাই, কারো বা সন্তানকে গুম করা হয়েছে। ভবিষ্যতে গুম, নির্যাতন ও গোপন বন্দিশালার পুনরাবৃত্তি যেন না ঘটে, এমন দাবি মানববন্ধনে আসাদের। গুমের শিকার পরিবারের সদস্যদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি সহ 6 দফা দাবি জানান তারা। আমি আমার বাবাকে ফেরত পাচ্ছি না। 5 আগস্টের পরে তো আমাদের এভাবে কোনো দাঁড়ানোর কথাই ছিল না। একটা সন্তানের জন্য বাবাকে নিজের চোখের সামনে জানলামের অবস্থা দেখা, এটা একটা সন্তানের জন্য কতটা খারাপ, এটা সবাই বুঝবে না, একটা সন্তানই বুঝবে। রাস্তায় দাঁড়িয়ে আমাদের দাবি আদায় করতে হচ্ছে, এর যে লজ্জার কথা বাংলাদেশের আর কিছু হতে পারে না। যে সমস্ত অফিসারগণ আমাদের গুম খুনের সাথে অভিযুক্ত, তাদেরকে দ্রুত অপসারণ করতে হবে, তাদেরকে দ্রুত চাকরি থেকে অব্যাহতি দিতে হবে। মায়ের ডাকের মানববন্ধনে সংহতি জানায় নাগরিক ঐক্য। এ সময় দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, 53 বছরের বাংলাদেশে এই প্রথম সকলের ঐক্যমতের একটি সরকার রয়েছে। তাই যত দ্রুত সম্ভব গুমের মতো জঘন্য অপরাধের বিচার করা উচিত। যদি এই সমস্ত অন্যায়, অত্যাচার, নির্যাতনের বিহিত না হয়, তাহলে দেশে ন্যায্যতা প্রতিষ্ঠা হবে না, একটা সুন্দর দেশ হবে না। যে নতুন বাংলাদেশ গড়তে চাইছি, সেই বাংলাদেশ গড়ে উঠবে না। মানববন্ধন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর স্মারকলিপি দেয় মায়ের ডাক। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। ছাত্রদল কর্মী পারভেজ হত্যার ঘটনায় 8 জনের নামে মামলা হয়েছে। সিসিটিভির ফুটেজ ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজনকে শনাক্ত করেছে ছাত্রদল সভাপতির অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারা দেশে ছাত্রলীগকে পুনর্বাসন করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রামের রাউজানে যুবদল কর্মী মানিককে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে মুখোশধারী সন্ত্রাসীরা। 2 ঘটনাকেই ঘিরে উঠছে রাজনৈতিক সম্পৃক্ততার প্রশ্ন। শনিবার বিকাল 4টার পরের ঘটনা। রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির সামনের সিসিটিভি ফুটেজ। ফুচকা খাওয়ার সময় বন্ধুদের সাথে কথা কাটাকাটি নিয়ে ঘটনার সূত্রপাত। পরে বহিরাগতদের সহায়তায় জাহিদুল ইসলাম পারভেজ সহ কয়েকজনের উপর হামলা করে মাহাতির, মেহরাজ, পিয়াস, হৃদয় মিয়াজি এবং সুবাহান নিয়াজ তুষার নামের শিক্ষার্থীরা। ছুরিকাঘাতে আহত পারভেজ পরে হাসপাতালে মারা যান। এই ঘটনার প্রতিবাদে রবিবার পল্টনে মিছিল করে ছাত্রদল। সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগত মিলিয়ে 8 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে জানায় তারা। পারভেজ ইসলামের উপর চালানো এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত, নতুবা তুচ্ছ একটি ঘটনার জেরে প্রক্টর কর্তৃক মীমাংসার পরও একজন মেধাবী ছাত্রকে প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়ের সামনে ছুরিকাঘাত করে হত্যা করার প্রশ্নই আসে না। এই সময় ছাত্রদল সভাপতির অভিযোগ, ছাত্রলীগের একাংশ পুনর্বাসনে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই হামলায় মেহরাজ ইসলামের সাথে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির যুগ্ম আহ্বায়ক সুবহান নিয়াজ তুষার ও যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজি নেতৃত্বে বনানী এলাকার বেশ কিছু উচ্ছৃঙ্খল সন্ত্রাসী জড়িত ছিল। এদিকে চট্টগ্রামের রাউজানে গুলি করে কুপিয়ে হত্যা করা হয় মানিক নামে এক যুবককে, যিনি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা। শনিবার মধ্যরাতে গরিবুল্লাহ এলাকায় ঘটে এই হত্যাকাণ্ডের ঘটনা। দুর্বৃত্তরা প্রথমে গুলি করে, পরে চাপাতি দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। একই দিনে ঢাকা ও চট্টগ্রাম 2 স্থানে শিক্ষার্থী ও যুবকদের টার্গেট করে ঘটনার পেছনে রাজনৈতিক যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। তাহমিদ আমিন, নিউজ 24, ঢাকা। প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী পারভেজের মতো ত্যাগী ছাত্র নেতাকে যারা হত্যা করেছে তারা দেশের পরিবর্তনের আন্দোলনে সম্পৃক্ত ছিল না, মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, বিভাজন সৃষ্টিকারীরা দেশের মঙ্গল চায় না। রোববার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আমরা কিন্তু এখন সেই গণতান্ত্রিক উত্তরণ আমাদের হয়নি। আমরা নির্বাচনের মধ্যে দিয়ে একটা নির্বাচিত সরকার ও পার্লামেন্ট এখনো পাইনি। কতগুলো নির্ধারিত বিষয়গুলোকে আমরা অনির্ধারিত করে ফেলছি। যারা এই সময়ে একজন ত্যাগী ছাত্র নেতাকে হত্যা করতে পারে
তারা নিঃসন্দেহেই বাংলাদেশের এই পরিবর্তনের আন্দোলনের সঙ্গে তারা কোনো মতোই সঙ্গে ছিল না। যারা আজকে বাংলাদেশে একটা বিভাজন সৃষ্টি করতে চায় তারা কখনোই বাংলাদেশের পক্ষের মানুষ নন, তারা গণতন্ত্রের পক্ষের মানুষ নন। 6 দফা দাবি বাস্তবায়নে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। রোববার দুপুরে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মহাসমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা করা হয়। একই সময় দেশের বিভিন্ন জায়গায় পলিটেকনিক ইনস্টিটিউশনগুলোতে সমাবেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 6 দফা দাবি আদায়ে সকাল থেকেই ঢাকার কারিগরি শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন আগারগাঁওয়ের নতুন সড়কের মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে। ব্যানার, দাবি দেওয়া সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড ছিল মহাসমাবেশে আসা শিক্ষার্থীদের হাতে। ঢাকা জেলার সরকারি বেসরকারি সহ আনুমানিক 20টিরও বেশি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই সমাবেশে অংশগ্রহণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থায় ছিল আইন শৃঙ্খলা বাহিনী। যারা একটা ইনস্ট্রুমেন্টের নাম জানে না, যারা হচ্ছে ল্যাবে কিভাবে পরিচালনা করতে হবে সেটা জানে না, তারা কি করে ক্লাস নেবে? এতগুলা পলিটেকনিক, তাদের মাত্র একটা মাত্র বিশ্ববিদ্যালয়, আমাদের জন্য আরো বিশ্ববিদ্যালয় দরকার। আমরা ঢাকা পলিটেকনিক এবং বিভিন্ন প্রতিষ্ঠান মিলে আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি। দাবি বাস্তবায়নে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আমাদের যতটুকু ততটুকুই দিন, আমরা তো অতিরিক্ত চাইছি না। 48 ঘন্টায় আলটিমেটাম দিলাম, ইনশাআল্লাহ 48 ঘন্টার পর আমরা লং মার্চ টু ঢাকা পালন করবো ইনশাআল্লাহ। খুলনায় পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে ব্যানার, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ সমাবেশ করেছে সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। জামালপুরে শহরের গেট পার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। দয়াময়ী মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি এবং যে কোনো প্রকার কর্মসূচি পালন করে যাবো ইনশাআল্লাহ। প্রশাসন যেভাবে এর উপরে হামলা চালাইছে, এর উপরে আমরা বিচার চাই। যে এই দাবিগুলো যদি না মানে আমি মনে করি না আগামীতে আপনার এই বাংলাদেশের কারিগরি শিক্ষার অস্তিত্ব থাকবে। তারা নিজেই কিছু পারে না, আমাদেরকে লেবে কি শিখাবে? আর আমরা যদি কিছু শিখতে না পারি, প্রজন্মরা কি শিখবে? আমরা তো ওইখানে আটকে যাব। সিরাজগঞ্জ শহরের কাঠেরপুল সড়ক ছাড়াও কুষ্টিয়া, লক্ষ্মীপুর, চট্টগ্রাম সহ সারা দেশে সমাবেশ করে শিক্ষার্থীরা। দীর্ঘ 8 মাস ধরে কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে 6 দফা দাবি নিয়ে আন্দোলন করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। মিয়ানমার সীমান্ত এলাকায় গোলাগুলি ও বেসামরিক মানুষ হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের শান্তিরক্ষা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ-পিয়ের ল্যাক্রুয়ার সঙ্গে সাক্ষাতে এই উদ্বেগের কথা জানান তিনি। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুজনের এই সাক্ষাৎ হয়। প্রধান উপদেষ্টা বলেন, মিয়ানমারের উত্তেজনায় বাংলাদেশের নাফ নদী সংলগ্ন জনপদের জীবিকা বিপর্যয়ের মধ্যে পড়েছে। এমন পরিস্থিতি আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আরও বাংলাদেশি নারী অন্তর্ভুক্ত করার আহ্বানও ডক্টর ইউনূস জানান। এবার অর্থ বাণিজ্য সংবাদ। পায়রা সমুদ্র বন্দর ব্যর্থ, এটি খাল বন্দরও হবে না, এমনটি মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। মঙ্গলবার একনেক সভা শেষে তিনি বলেন, চট্টগ্রাম বন্দর যে যথেষ্ট নয় তা 20 বছর আগেই বোঝা উচিত ছিল। এমন বাস্তবতা মাথায় রেখে সত্যিকারের সমুদ্র বন্দর নির্মাণ করতে চায় অন্তর্বর্তী সরকার। আর এই লক্ষ্যে 13.5 কোটি টাকা ব্যয়ে নেওয়া হয়েছে বে টার্মিনাল প্রকল্প। সভায় মোট 16টি প্রকল্প অনুমোদন পেয়েছে। ব্যয় ধরা হয়েছে 24,000 কোটি টাকার বেশি। দেশে ধীর গতিতে হলেও প্রায় প্রতি বছরই বাড়ছে আমদানি রপ্তানি বাণিজ্যের পরিধি। তবে বিদ্যমান বন্দরগুলোর সক্ষমতা না বাড়ায় ব্যবসায়ীদের প্রায় সময়ই নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে। বিভিন্ন উদ্যোগের পরও ঠেকানো যায়নি কন্টেইনার জট। জেটিতে ফেরানোর অপেক্ষায় বহির্নগরে জাহাজ অলস বসে থাকায় ব্যবসায়ীদের বৈদেশিক মুদ্রায় ক্ষতিপূরণ দিতে হয়। এমন সমস্যা সমাধানে এবার বে টার্মিনাল প্রকল্প নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক সভায় 13,525 কোটিরও বেশি টাকা ব্যয়ে এই প্রকল্প অনুমোদন করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
একনেক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশের বন্দরগুলো নিয়ে তীব্র সমালোচনা করেন পরিকল্পনা উপদেষ্টা। দাবি করেন নতুন ন্যায় প্রকল্পের মাধ্যমেই গড়ে উঠবে সত্যিকারের সমুদ্র বন্দর। পায়রা সমুদ্র বন্দর তো ব্যর্থ হলো, এটা সমুদ্র বন্দর হবে না, খালের বন্দর হবে না। যে আমাদের যে চট্টগ্রাম বন্দর, এটা যে শেষ পর্যন্ত আমাদের প্রয়োজন মেটাতে পারবে না, এটা তো 20 বছর আগেও বোঝা যেত। কর্ণফুলী নদীর মতো নদীর ভিতরে না, এটা আসলেই বঙ্গোপসাগরের উপরে, এই জন্যই এটাকে বে টার্মিনাল বলা হচ্ছে। উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টার চীন সফরে আলোচনা হয়েছে তিস্তা ইস্যুতে, তবে প্রকল্পের প্রস্তাবনা নিয়ে কোনো অগ্রগতি নেই। তিস্তা প্রকল্প নিয়ে শুধু ভাষা নীতিগত আলোচনাই হয়। একটা নকশা ধরনের চীনের পক্ষ থেকে বেশ কয়েক বছর আগে দেওয়া হয়েছিল, কিন্তু এটাকে ঠিক প্রকল্প বলা যাবে না। ব্লু প্রিন্ট আছে, কিন্তু ঠিক আসল নকশা নাই। ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, জরুরি ভিত্তিতে রোহিঙ্গা সংকট মোকাবেলায় বিশ্বব্যাংকের সহায়তায় নতুন করে ব্যয় বৃদ্ধি করা হয়েছে একটি প্রকল্পের। কিন্তু আমাদের কেন সক্ষমতা অর্জন হলো না, এই প্রশ্নটা। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের IMF এর ঋণের কোনো প্রয়োজন নেই, তবে কারিগরি সহায়তার প্রয়োজন রয়েছে বলেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিসে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দুটো জিনিস আমি IMF-কে সবসময় বলি, আমি এখনো বলছি এবং ওয়াশিংটনে যেও বলবো, আমার কিন্তু IMF-এর টাকার দরকার নেই। অ্যাবসলিউটলি কোনো দরকার নেই, এবং আমি IMF-এর মিশন চিফকেও বলেছি। দর্শক, ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।